প্রতিটি গল্পে লুকিয়ে থাকে এক একটি অনুভূতি। সেই অনুভূতিকে কণ্ঠে জীবন্ত করে তোলার ঠিকানাই বইপোকামেহু। চোখ বন্ধ করুন আর হারিয়ে যান আজকের গল্পের জগতে। মৌরি নিজের চোখের পানি মুছে গুটি গুটি পায়ে এগিয়ে গেল। অরণ্য জিপ গাড়ির দরজা খুলে দিয়ে ইশারায় উঠতে বলল মৌরিকে। মৌরিও বিনা বাক্যে উঠে বসলো। পরপর অরণ্য উঠে বসলো ড্রাইভিং সিটে। গাড়ি ছুটলো বড় বাজারের দিকে। মৌরি হাতে গোনা কয়েকবার এসেছিল বড় বাজারে। অরণ্য গাড়ি থামালো বাজারের সবচেয়ে বড় ফার্মেসির সামনে। মৌরির দিকে তাকিয়ে বলল, কোন ওষুধ? মৌরি নিজের হাতে থাকা কাগজ আর টাকাটা এগিয়ে দিল অরণ্যর দিকে। অরণ্য বাঁকা চোখে এক পলক তাকিয়ে ঔষধের নাম লেখা কাগজটি হাতে তুলে নিল। নামতে নিলে মৌরি ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল, টাকাটা নিলেন না? ওসব কথা কানে তুলল না অরণ্য। এগিয়ে গেল ফার্মেসির দিকে। মৌরি অপলক অবুজের চোখে তাকিয়ে রইল সেদিকে। আনমনে ভাবল, আজব তো, এই ওষুধ সহ আগামী 2 মাসের সব ওষুধ কিনে আনলো অরণ্য। ব্যাগ ভর্তি ঔষধ ধরিয়ে দিল মৌরির হাতে। মৌরি হতভম্ব, আশ্চর্যের চরম পর্যায়ে। সে বিষয় নিয়ে প্রশ্ন করলো, এত ওষুধ কেন? গাড়িতে বসে স্টিয়ারিং এ হাত চালালো অরণ্য। চোখে ঝুলালো কালো সানগ্লাস। কাট মুখশ্রী আর চোখ জোড়া নিজ কাজে মনোযোগী করলো সে। গাড়ি সামনের দিকে এগিয়ে যেতে যেতে ভাবহীন জবাব দিল, যাতে তোমার বাড়ি থেকে বের হতে না হয়। আমি তো আর বাংলা সিনেমার হিরো নই যে সব সময় বিপদ এলেই উড়ে উড়ে চলে আসব। অন্য সময় হলে নিশ্চয় অরণ্যের মুখে এই কথা শুনে মৌরি হাসত। তবে এই মুহূর্তে তার হাসি পেল না, বরং আড়ষ্ট ভঙ্গিতে চোখ নামিয়ে নিল। লোকটার কথাবার্তা মতিগতি সব ও কেমন দুর্বোধ্য লাগছে তার। মিনিট 5 পর গাড়ি এসে থামলো বাজারের সবচেয়ে বড় মার্কেটে। মার্কেটটা অরণ্যদেরই। 3 তলা এই মার্কেটে মোট 40খানা দোকান আছে, যার 4টি সামিনের আর বাকিগুলো ভাড়া দেওয়া। অরণ্য নেমে দাঁড়ালো। মৌরির পরনে এখনো অরণ্যের শালটা, ওড়নাটা নিতে মনে নেই তার। অরণ্য এসে মৌরির নামার জন্য দরজা খুলে দিল। রুক্ষ কণ্ঠে আদেশ ছুড়ল, নামো। মৌরি নামলো না। জানালা দিয়ে সামান্য মুখ বের করে কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে রইল বিল্ডিং এর দিকে। উপরে কাজ চলমান। মাঝ বরাবর বড়সড় একটা নেম প্লেট, তাতে লেখা মির্জা কমপ্লেক্স। মৌরি পূর্বের কৌতূহল কণ্ঠে ঢেলে প্রশ্ন করলো, এখানে কেন? কর্মচারীর অভাব পড়েছে, তোমাকে দিয়ে কাজ করাবো, চলো। অরণ্যের গরু গম্ভীর জবাবে দ্বিধান্বিত হলো মৌরি। লোকটা মজা করলো নাকি সত্যি সত্যি তাকে দিয়ে কাজ করানোর জন্য এনেছে, এটা বুঝতে পারছে না সে। তাই ফের জিজ্ঞেস করলো, মানে? অরণ্য সানগ্লাসটা খুলে ঝুলিয়ে রাখলো পাঞ্জাবির সামনের অংশে। চোখে মুখে তার স্পষ্ট বিরক্তির রেখা ফুটেছে। এবার তা প্রকাশ পেল কণ্ঠেও। নামতে বলেছি না? মৌরি কথা শুনলো, বাধ্য মেয়ের মতো নামলো গাড়ি থেকে। গাড়ির দরজা আটকে অরণ্য পা বাড়ালো ভেতরে। আড়ষ্ট ভঙ্গিতে পিছু পিছু এলো মৌরি। আশেপাশে সবাই অরণ্যকে দেখে সালাম দিচ্ছে। মৌরিকেও সালাম দিচ্ছে। সবাই কেমন করে যেন তাকিয়ে আছে তাদের দিকে। অস্বস্তি হলো মৌরির। অথচ কারো দৃষ্টির তোয়াক্কা করলো না অরণ্য। সে নির্বিকার ভঙ্গিতে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। এসে থামলো একটি মোবাইলের দোকানের সামনে। মৌরি কিছু না বুঝে কেবল পিছু পিছু এলো। দোকানি তাদের দেখেই উঠে দাঁড়ালো, সালাম জানালো। সালামের উত্তর দিল অরণ্য। মৌরি তো কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। তাকিয়ে দেখলো মৌরিকে। নজর পড়লো তার গায়ে অরণ্যের শালটা। হেসে চোখ সরিয়ে তাকালো অরণ্যর দিকে। অরণ্য চোখ ঘুরিয়ে ফোন দেখছে। দোকানি হুট করে আর এক কর্মচারীকে বলে উঠল, এই রহিম, ভাইয়ের ভাবির জন্য ঠান্ডা পানি নিয়ে আয়। মৌরি হতবিহ্বল মুখে তাকিয়ে রইল লোকটার দিকে। লোকটা তাকে ভাবি বলল কেন? সে কি তাকে আর অরণ্যকে পুরোটা ভাবতে পারল না মৌরি। তার আগেই মনে মনে বিড়বিড় করলো, আস্তাগফিরুল্লাহ। অরণ্য দোকানিকে উদ্দেশ্য করে বলল, ভালো একটা ফোন বের করুন তো। দোকানি কথা মতো দামি একটা ফোন বের করলো। মুঠোফোনটা অরণ্যের বেশ পছন্দ হলো। নিজের ফোন বের করে এক্সট্রা প্রয়োজনীয় সিম কার্ড বের করে লাগিয়ে দিল নতুন ফোনে। সব ঠিকঠাক করে একটি নাম্বার সেভ করে দিল অরণ্য নামে। সবটাই দেখে গেল মৌরি। কিছু বলার মতো উপযুক্ত ভাষা সে খুঁজে পেল না। ইতোমধ্যে এক ছেলে এসে তাদেরকে কোক আর বিস্কুট দিয়ে গিয়েছে। মৌরি অবশ্য এসব মুখে তুলল না। খাওয়ার মতো মন মানসিকতা তার নেই। অরণ্য পকেট থেকে কিছু টাকা বের করে এগিয়ে দিল দোকানের দিকে। বলল,
আপাতত রাখুন, বাকিটা কাল পাঠিয়ে দেব। দোকানিও হাসি মুখে বলল, আপনার যখন ইচ্ছা দিয়েন, কোনো সমস্যা নেই। একটু কিছু মুখে দেন ভাই, একটু কিছু মুখে দিয়ে যান। অরণ্যের ইচ্ছে নেই খাওয়ার। সে মৌরির দিকে তাকিয়ে ইশারায় খেতে বলল। মৌরি দুদিকে মাথা দুলিয়ে না করলো, জোর করলো না অরণ্য। দোকানির সাথে কুশলাদি বিনিময় করে বেরিয়ে এলো মৌরিকে নিয়ে। গাড়িতে এসে নতুন কেনা ফোনটা এগিয়ে দিল মৌরির দিকে। মৌরি অবাক নয়নে তাকিয়ে আছে। তা দেখে অরণ্য স্বাভাবিকভাবেই বলল, এটা তোমার জন্য, আমার নাম্বার সেভ করা আছে, যখন দরকার তখনই ফোন দেবে। আগ বাড়িয়ে নিজে নিজে কিছু করতে যাবে না, বুঝতে পেরেছ? মৌরি কিং কর্তব্য বিমূঢ়। একবার ফোনের দিকে একবার অরণ্যের দিকে তাকাচ্ছে সে। অরণ্য গম্ভীর মুখ করে ফোনটা হাতে ধরিয়ে দিল মৌরি। চালু করলো গাড়ি। মৌরি ম্রিয়মাণ কণ্ঠে আওড়ালো, দাদার ফোন তো আছেই, এটা এটা কেন কিনতে গেলেন? আমি এটা নিতে পারবো। পুরো বাক্য শেষ হওয়ার আগে অরণ্য গম্ভীর কণ্ঠে আওয়াজ তুলল, বেশি কথা বললে শাপলা বিলে গিয়ে ফেলে দিয়ে আসবো। মৌরি চুপ হয়ে গেল। লোকটার ভরসা নেই, সত্যি সত্যি না আবার ফেলে দিয়ে আসে। শুনেছে শাপলা বিলে অনেক জোক আছে। ইস, জোক প্রাণীটাকে সে বড্ড ভয় পায়, বড্ড বেশি ভয়। আর একটা কথাও বলল না মৌরি। না আর না বলল অরণ্য। গাড়ি ছুটলো মৌরির বাড়ির পথে। সন্ধ্যার সোনালি আলোয় ছেয়ে ছেয়ে দিগন্ত। ছুটলো গাড়ি, মেঠো পথ ধরে এগোলো নিজ গন্তব্যে। যেতে 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 তারা শুনতে পেল একখানা গান। যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই, ইচ্ছে করে তোরে এলিয়ে যায়। যে দেশে শাসন বারণ সোনার খাঁচা নাই, ইচ্ছে করে তোরে এলিয়ে যায়। পিয়ারে জিয়ারে কথা শোন না, হিয়া তারে কি করে বোঝায়। যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই, ইচ্ছে করে তোরে এলিয়ে যায়। ঝড় উঠেছে বাইরে। রাত প্রায় 8টা। এই ঝড়ো হাওয়াতে 7 মাসের ভারী পেটটা নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে রিকা। অপেক্ষায় আছে অরণ্যের ফেরার। এত সময় তো লাগার কথা নয়। অরণ্যকে কল করেছিল, তবে কল ধরেনি অরণ্য। ওদিকে সৌমিরও ফোন বন্ধ। চিন্তায় অস্থির হচ্ছে রিকা। কি এক মুসিবত, কোনো বিপদ হলো বুঝি? এরই মাঝে হুড়মুড় করে ঘরে ঢুকলো সূচনা। হাতে তার ডিম আর দুধের গ্লাস। সেটা রাখলো সাইড টেবিলের ওপর। ঝড়ের মাঝে আপাকে বাইরে দেখে কপালে ভাঁজ পড়ল সূচনার। দ্রুত পায়ে এসে ব্যস্ত স্বরে ডাকলো, এই আপা, ভেতরে এসো। রিকা পিছন ঘুরে তাকানোর আগেই সূচনা জানালা লাগানোর কাজে ব্যস্ত হয়ে গেল। রিকা ঘরে আসতেই বারান্দার দরজাও লাগিয়ে দিল। রিকা গিয়ে বসলো বিছানায়। বড্ড মন অস্থির হচ্ছে তার। বুকটা বড্ড ছটফট করছে যেন। সূচনা এসে বসলো পাশে। বলল, খেয়ে নাও দেখি। রিকা গ্লাসটা হাতে নিল। কাচের গ্লাসে ঠোঁট ছুঁয়ে চুমুক দিল গরম দুধে। সূচনাকে উদ্দেশ্য করে বলল, নওশাদ মামারা এসেছে? সূচনা চোখ তুলে তাকালো। মেয়েটার চোখ মুখে হঠাৎ করে কেমন একটা মলিনতা দেখাচ্ছে, যেন কোনো কারণে সে চিন্তিত। সে স্পষ্ট জবাব দিল, আম্মা আব্বা আর আঙ্কেল আন্টি বৈঠকখানায় বসেছে। রিকার কপালে দৃশ্যমান হলো ভাঁজ। প্রশ্ন ছুড়ল, বৈঠকখানায়? সূচনা দীর্ঘশ্বাস ফেলল, জবাব দিল, এমন সময় ছুটে এলো স্পর্শী। দিক বিদিক ভুলে সে আঁকড়ে ধরলো সূচনার হাতের কবজি। ব্যস্ত স্বরে তারা লাগালো, এই ছাদে চল, ঝড় কমেছে। সূচনা কিছু বলার আগে স্পর্শী টেনে তুলল তাকে। হাঁটা ধরলো সামনের দিকে। যেতে যেতে রিকার উদ্দেশ্যে করে বলে গেল, কিছু লাগলে ডাক দিও আপা। অতঃপর দুজনে পা বাড়ালো। রিকার গলা দিয়ে খাবার নামছে না, বড্ড চিন্তা হচ্ছে তার। এমন সময় ফোন এলো রিকার ফোনে। অরণ্যর নাম্বার দেখেই আত্মায় ছটফটিয়ে উঠল তার। চটজলদি ফোন রিসিভ করলো। অরণ্যকে কিছু বলার সুযোগ না দিয়ে রিকা প্রশ্ন করলো অস্থির হয়ে, এই ভাই, কই তোরা? ওপাশ থেকে সহজ ভঙ্গিতেই প্রশ্নের জবাব এলো, একটা কাজে আটকা পড়েছি, ফিরতে রাত হবে, আমাকে বলে দিস জেগে না থাকতে। রিকা সামান্য বিচলিত হলো। ফের প্রশ্ন ছুড়ল, সৌমি, ওকে আনতে যাসনি? ওপাশ থেকে আবারও স্পষ্ট সোজা সাপটা জবাব এলো, না, অটো পাঠিয়ে দিয়েছি রহিমকে দিয়ে, ওরা ফিরছে, চিন্তা করিস না। রিকা বড্ড অসন্তুষ্ট হলো ভাইয়ের ওপর।
নিজে আনতে গেলে খুব কি ক্ষতি হতো? তবে একথাও সত্য, অরণ্য নিশ্চয়ই বিনা কারণে নিজের দায়িত্ব ছাড়ার মানুষ নয়। তাই দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই গেলে চিন্তিত থাকতাম, তুই গেলে নিশ্চিন্ত থাকতাম। এ জবাবে অরণ্যর কোনো বাক্য শোনা গেল না। মনে হলো এ বিষয়ে কথা বলতে বা বাড়াতে সে আগ্রহী নয়। একটু সময় চুপ থেকে বরং বলল, আম্মাকে বলে দিস মনে করে, বলেই ফোন কেটে দিল। রিকা বিষণ্ণতায় মোড়ানো দীর্ঘশ্বাস ফেলল। লোকটা ফোনটা রেখে দিয়ে মনোযোগ দিল খাওয়ায়। ওদিকে স্পর্শী সূচনাকে নিয়ে এলো ছাদে। সেখানে আগে থেকেই উপস্থিত আছে নিবিড়। দুজনে এগিয়ে গেল সেদিকে। নিবিড়ই সূচনাকে নিয়ে আসতে বলেছিল স্পর্শীকে। সূচনা সৌজন্যমূলক হেসে সামনে দাঁড়ালো, জিজ্ঞেস করলো, কেমন আছেন ভাইয়া? নিবিড় তাকিয়ে আছে এক দৃষ্টিতে। নিবিষ্ট চোখে সে দেখছে সূচনাকে, জবাব দেয় না। স্পর্শী এসে দাঁড়ায় রেলিং ঘেঁষে, প্রশ্ন করলো, নিবিড় ভাই কিছু খাবেন? নিবিড় তাকালো স্পর্শীর দিকে, স্মিত হেসে ছোট্ট করে জবাব দিল, না। পরক্ষণে হঠাৎ কিছু একটা ভেবে নিল আনমনে, ঠোঁটের কোণে হাসি রেখা দৃশ্যমান রেখেই বলল, যা হলে মন্দ হয় না। স্পর্শী সোজা হয়ে দাঁড়ালো। নিবিড় ভাইয়ের আবদার পূরণে সে সদা সর্বদা সচেষ্ট। হেসেই শুধালো, আনবো? আচ্ছা। নিবিড়ের সম্মতি পাওয়া মাত্রই ছুটে গেল স্পর্শী। সূচনা বুকে হাত বেঁধে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নিবিড়ের মুখপানে। সে ঠিক বুঝেছে নিবিড়ের করা কর্মকাণ্ডের উদ্দেশ্য। আনমনেই হাসলো খানি, এগিয়ে এসে দাঁড়ালো নিবিড়ের পাশে। চুলগুলো বাতাসে উঠছে। নিবিড় গলা ঝাড়লো অকারণে, জিভ দ্বারা ঠোঁট ভেজালো অস্বস্তিতে। অস্বস্তি কাটিয়ে আওয়াজ তুলল, কেমন আছো? সূচনা তাকালো না, জবাব দেওয়ার প্রয়োজনও বোধ করলো না। তার দৃষ্টি অদূরে। কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে গমগম স্বরে আওড়ালো, কোমরে গামছা বেঁধেই দেখি মাঠে নেমেছেন। ভ্রুজরা কুঁচকে নিল নিবিড়। সূচনার কথা মানে বুঝতে খানিক সময় লাগলো তার। পরপরই বুঝে উঠতে নিজেও চোখ সরিয়ে নিল। খানিক হেসে প্রশ্ন করলো, কারো অমতে আমি এগোচ্ছি না, কেবল হালাল সম্পর্কের দাবি নিয়ে এসেছি, বাকিটা তো তোমার হাতেই। সূচনা নিজের গম্ভীর হাবভাব বজায় রেখে আর চোখে তাকালো নিবিড়ের দিকে। চোখ দুটো ছোট ছোট করে বলল, অথচ আমাকে বলার সাহস জোটেনি? সাহসের প্রশ্ন তুলছো? তুলছি। হারামে জড়াতে সাহস লাগে না, হালাল ভাবে নিজের করতে সাহস লাগে। সূচনা থেমে গেল, চোখ নামিয়ে নিল দ্রুত। এ কথার বিপরীতে কি বা বলা যায়? কিছু বলার উপযুক্ত শব্দ সূচনার শব্দ ভাণ্ডারে নেই। বুকটা ধুকফুক করছে সূচনা। পর মুহূর্তে ফের ভেসে এলো নিবিড়ের কণ্ঠস্বর, আমি শুনেছি সূচনা মির্জাদার বাবা মায়ের বাধ্যগত সন্তান, কোনো কথাই ফেলে না। সূচনার দৃষ্টিজোড়া স্থির হচ্ছে না, এদিক সেদিক ছুটছে। মনটা বড্ড উথাল পাথাল শুরু করেছে। বৈঠকখানায় যে দুজনের পরিবার কোন উদ্দেশ্যে বসেছে তা সূচনা ভালো মতোই জানে। নিবিড়ের সাথে সূচনার বিয়ের আলাপ চলছে দুই পরিবারের মাঝে। তুখোর মস্তিষ্কের সূচনা অতি সহজেই তাদের আচরণে বুঝে গেছে সবটা। তবে নিজেকে এত সহজে মেলে ধরার পাত্রী সে নয়। তাই তো নিজেকে সামলে নিয়ে আওড়ালো, সূচনা মির্জা বাবা মায়ের বাধ্যগত সন্তান বটে, তবে কিছু ক্ষেত্রে সে বড্ড অবাধ্য। নিবিড় ছোট ছোট চোখ করে তাকালো এ পর্যায়ে। কয়েক সেকেন্ড চুপ থেকে শুধালো, তার মানে তুমি আমাকে বিয়ে করতে রাজি নও? সূচনা মজা পেল। লোকটাকে জ্বালাতে কণ্ঠে গাম্ভীর্য রেশ টেনে জবাব দিল, তেমন কিছু। ও, তা তোমার প্রেমিক কি করে? কবে বিয়ে করছো? ফট করে নিবিড় এমন প্রশ্ন করে বসলো যে সূচনা কিছুটা হকচকিয়ে গেল। নিবিড়ের প্রশ্নটা অতি সহজ ভঙ্গিতে, যেন সূচনার প্রেমিক আছে এই তথ্যটা আবিষ্কার করতে পেরে সামান্যতম কষ্টও হচ্ছে না তার। মুহূর্তে চোখ মুখ কুঁচকে নিল সূচনা। প্রশ্নে অবাক হয়ে প্রশ্ন ছুড়ল, আমার প্রেমিক আসবে কোত্থেকে? নিবিড় পূর্ণ দৃষ্টিতে তাকায় মেয়েটির দিকে। মুখের ভাব দেখে নিয়ে এলোমেলো দৃষ্টি ফেলে অন্যদিকে। কখনো দূরের আকাশ, কখনো দূরের ওই নারকেল গাছের চিরল চিরল পাতায়। কিছু সময় পর শান্তস্বরে বলল, তুমি তো বললে তুমি বিয়েতে রাজি না। তো আমার প্রেমিক আছে এটা কখন বললাম? বলনি, বুঝে নিলাম। ভুলভাল। ঠিকঠাক। পুরোই বেঠিক। ঠিকটা কি? বেঠিকের বিপরীত। তো বিয়েতে রাজি? কথার পিঠে কথা চলল এক দফা। শেষ প্রশ্নটা শুনে থামতে হলো সূচনাকে।
শেষ প্রশ্নটা শুনে থামতে হলো সূচনাকে। ওড়না টেনে মাথায় জড়ালো। কিছু সময় নীরব থেকে আড়ালে হাসলো। মনের উথাল পাথাল প্রেমকে লুকিয়ে কৃত্রিম গাম্ভীরতা নিয়ে ছোট্ট করে জবাব দিল, ভেবে দেখব। পরপর নিবিড় ফিরে তাকালো ওড়নার আড়ালে থাকা মুখটার দিকে। মুগ্ধ নয়নে দেখলো সূচনার মুখশ্রীর অবয়ব। সূচনার সুশ্রী অবয়ব। সে পানে চেয়ে ধীরস্থির স্বরে আওড়ালো, ভাবনা শেষে জবাবটা যেন হ্যাঁ বোধক হয়। সূচনা নিশ্চুপ। সে বরাবরই নিজের অনুভূতিগুলোকে নিজের কাছে বাক্সবন্দি করে রাখতে জানে। এক্ষেত্রেও তাই। তার মনে নিবিড়ের জন্য কোনো অনুভূতি আছে কিনা তা জানা নেই নিবিড়ের। তবে সে এইটুকু জানে যে সূচনা তার মা বাবার কথার অবাধ্য হবে না। মা বাবার কথা রক্ষার জন্য হলেও মালা দেবে নিবিড়ের গলায়। তাই তো নিবিড় সরাসরি কোপটা বসিয়েছে জায়গা মতো। নিবিড়ের ভাবনা কাটলো। সূচনা ইতোমধ্যে হাঁটা ধরেছে সিঁড়ির দিকে। বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। নিবিড় ছুট লাগালো। যেতে যেতে সূচনাকে উদ্দেশ্য করে বলল, এই যে নিশিপ্রভা, আকাশ রাঙানো হলে একটু আমার পানেও দেখো। আমিও যে আধার, আলো হয়ে এসো। চা বানাতে গিয়ে স্পর্শীর বেহাল দশা হয়েছে। সংসারের কোনো কাজে হাত লাগাতে হয় না তাকে। সুতরাং রান্নাঘরের সরঞ্জাম সম্পর্কে ধারণা নেই। চিনির বদলে সে লবণ দিয়ে চা করেছে। চিনি আর লবণের পার্থক্য সে জানে না। দুটোই সাদা রঙের। সে কি করে জানবে কোনটা চিনি আর কোনটা লবণ? সেই লবণযুক্ত চা খেয়ে নিজে কয়েক মিনিট থুতু ছেড়েছে। 2 দফায় চা বানিয়ে ট্রেতে সাজিয়ে মাত্রই উপরে যাচ্ছিল স্পর্শী। প্রতিমধ্যে থামতে হলো কারো গোঙানির শব্দ শুনে। আওয়াজটা উৎসবের ঘর থেকে আসছে সেটা বুঝতে সময় লাগলো না স্পর্শী। সে কৌতূহল নিয়ে এগিয়ে গেল সেদিকে। উৎসবের ঘরের দরজা খোলা। ভেতরে কেবল ছোট টেবিলের লাইটটা জ্বলছে। পর মুহূর্তেই স্পর্শীর কর্ণকুহরে এলো উৎসবের ভারী লেগে আসা কণ্ঠস্বর, আম্মা, আম্মা। স্পর্শী হকচকিয়ে উঠল। কি হয়েছে লোকটার? ট্রেটা বাইরে রেখেই সে ভেতরে প্রবেশ করলো। দরজার পাশে সুইচ বোর্ড। লাইটটা জ্বালাতে নজরে পড়ল উৎসবের উদামহীন পুরুষালী গড়নে চওড়া পিঠ। তার পরনে কেবল কালো রঙের হাফ প্যান্ট। মুখটা অন্য পাশে। এদিকে ঘরের জানালাগুলো খোলা। বাতাসে পর্দাগুলো অবাধ্য হয়ে হেলছে দুলছে। সাথে ছিটকে আসছে বৃষ্টির পানি। স্পর্শী কোনো দিক না তাকিয়ে কপাল কুঁচকে এগিয়ে গেল জানালাগুলো লাগাতে। বারান্দার দরজা লাগাতে লাগাতে উৎসবকে উদ্দেশ্য করে বলল, সন্ধ্যা নামলে জানালা আটকাতে হয়, সে কথাও কি জানেন না নাকি? দেখুন তো পুরো ঘরে পানি ঢুকে কি হয়ে গিয়েছে। স্পর্শীর কণ্ঠস্বর কর্ণগোচর হলো উৎসবের। তবে কিছু বলতে পারলো না। না পারলো পাশ ফিরে দেখতে। কেবল সময় নিয়ে থেমে থেমে ডাকলো স্পর্শীকে, স্পর্শী। পর্দাগুলো ঠিক করে এগিয়ে এলো স্পর্শী। উৎসবের কণ্ঠস্বর কেমন একটা শোনালো। লোকটা কি অসুস্থ? এমন আকুল স্বরে ডাকছে কেন? কি একটা ভেবে সে ঝুঁকলো উৎসবের দিকে। মৃদু স্বরে ডাকলো, ভাইয়া। কোনো সাড়া শব্দ এলো না উৎসবের তরফ থেকে। অবাক হলো স্পর্শী। উৎসবের কপাল ছুঁতে যেন আগুনের ছ্যাঁকা লাগলো তার হাতে। উৎসবের শরীরের তাপমাত্রা অত্যাধিক বেশি। হতভম্ব স্পর্শী চোয়াল ঝুলে পড়ছে। কি করবে না করবে বুঝে উঠতে না পেরে উৎসবের বাহু চেপে ধরলো, ঘোরালো নিজের দিকে। ফের হাত উঠিয়ে কপাল গলা ছুঁয়ে দিল। অস্থির হয়ে শুধালো, এই উৎসব ভাই, আপনার তো খুব জ্বর। কখন এলো বলেননি কেন? এই বেশি খারাপ লাগছে? উৎসব পিটপিট করে চোখ খুলল। মেয়েটার অস্থিরতা যেন উৎসবকে প্রশান্তি দিচ্ছে। হোক, সে একটু উতলা হোক উৎসবের জন্য। উৎসব মুগ্ধ চোখে দেখুক তার উৎকণ্ঠা। বুকটা হালকা হবে তখন। অদ্ভুত ভালো লাগায় গা ভাসছে। জ্বর বুঝি এই ছুটে পালালো। স্পর্শী বিচলিত হলো উৎসবের নির্লিপ্ততায়। সে আবারও কপালে হাত রেখে দেখে নিল। ব্যস্ত হয়ে বলল, দুপুরেও তো ঠিক ছিলেন, হুট করে কিভাবে জ্বর আসলো? দাঁড়ান, আমি আম্মাকে ডাকি। কথা বলে পা বাড়াতে উদ্যত হলো স্পর্শী। তবে 2 পা যাওয়ার আগেই তার হাতে টান পড়ল। উৎসবের উষ্ণ হাতের ঢিলে বাঁধনে থামতে হলো স্পর্শীকে। ভ্রু নাড়িয়ে প্রশ্ন করলো, কি হয়েছে? উৎসব বড় বড় করে 2বার শ্বাস টানলো। একদম ভাঙা হাতটা নাড়াতে পারছে না একদমই। স্পর্শীর দিকে তাকিয়ে একটু অনুরোধ করতে স্বরে বলল, একটু থেকে যাবি? স্পর্শী ফ্যাল করে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। অতঃপর কি একটা ভেবে সে বসলো উৎসবের মাথার কাছে। তরল গলায় জানতে চাইলো,
উৎসব ভাই, বেশি খারাপ লাগছে কি? দুপুরে খেয়েছেন? ওষুধ খাননি? কোথায় ওষুধ বলুন আমাকে, আমি এনে দিচ্ছি। উৎসব হুঁশে নেই, জ্বরে সে কাবু। স্পর্শীর একের পর এক প্রশ্নের জাদা করে উৎসবের মস্তিষ্ক পিটপিট হলো। কানে বাজলো কেবল একটি শব্দ, ওষুধ। চোখ জোড়া বন্ধ করে স্পর্শীর হাতের আঙ্গুলে ভাঁজে আঙ্গুল গলালো, আর মনে বিড়বিড়ালো, আমার ওষুধ তো তুই, আমার সুখ পাখি। স্পর্শী শুনল না সে মধুর বাক্য। মুখ কুঁচকে কান এগিয়ে নিল উৎসবের মুখের দিকে। কিছু শুনতে না পেয়ে আরো বিচলিত হলো। উৎসবের শরীরের উষ্ণতা স্পর্শী নিজেও টের পাচ্ছে। শুনতে পাচ্ছে উৎসবের নিঃশ্বাসের শব্দ। ফ্যাকাশে মুখটা দেখে কিছুটা মায়া লাগলো স্পর্শী। ছোট থেকে দুজনের সাপে নেউলের সম্পর্ক। মূলত স্পর্শী সূচনাকে দেখভাল করতে গিয়ে উৎসবের প্রতি যত্ন নেওয়া ভুলতে হয়েছিল রেবা খানমকে। শিশু মনে ক্ষোভ এসে পড়েছিল স্পর্শীর উপর। এমনিতেও বয়সে 3 বছরের পার্থক্য তাদের। ডান পিঠে উৎসব প্রায়ই বাবার কাছে বকা খেত স্পর্শীর বাদরামোর কারণে। আকবর মির্জা যেন স্পর্শীর দোষী চোখে দেখতেন না। সেই ক্ষোভটাও যে ছোট থেকেই উৎসবের মনে ছিল। তার মনে হতো স্পর্শী তার আদরে ভাগ বসাচ্ছে, এবং বসিয়েছেও। বড় হওয়ার পরেও ক্ষোভটা যে মেটেনি। সেই থেকেই উৎসবের চোখের বালি ছিল স্পর্শী, আর স্পর্শীর কাছে উৎসব ছিল বরাবরেরই বিরক্তিকর। তবে যত যাই হোক, উৎসব তো তার ভাই। আপন না হোক, ভাই তো। জ্বরে অবস্থা খারাপ লোকটার, একটু তো খারাপ লাগা কাজ করবেই, এটাই তো স্বাভাবিক। দীর্ঘশ্বাস ফেললো স্পর্শী। ডাকলো উৎসবকে, উৎসব ভাই, আম্মাকে ডাকি। উৎসব চোখ খুলল, খানিক তাকিয়ে রইল স্পর্শীর গোলগাল চোখ দুটোর দিকে। মনে জাগ্রত হলো এক নিষিদ্ধ বাসনা। চোখ দুটো লাগাম ছাড়া ঘোড়ার মতো ছুটে চলল নিজের ইচ্ছায়। তা ঠেকলো স্পর্শীর গালে, ঠোঁটে, গলায় এবং শেষে বুকে। শুকনো ঢোক গিলে গলা ভেজানোর ব্যর্থ চেষ্টা করলো উৎসব। স্পর্শী ঠিকই ধরে ফেললো উৎসবের নজর। মস্তিষ্ক জ্বলে উঠল তার। ঝটপট হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল, ছাড়ুন, আমি আমাকে পাঠিয়ে দিচ্ছি। উৎসব যেন নিজের মাঝেই নেই। নিজেকে ভেঙে চুরে স্পর্শীর সামনে উপস্থাপন করার প্রয়াস চালালো সে। চোখে চোখ রেখে অসহায় ভঙ্গিতে আওড়ালো, কবে বড় হবি স্পর্শী? কবে বুঝবি আমাকে? মানে, কি বুঝবো? উৎসব ভাই, হাত ছাড়ুন। অবুঝ কণ্ঠে দৃঢ় স্বরে বলল স্পর্শী। কিন্তু কে জানে কেন হুট করে জেদ চেপে বসলো উৎসবের। হ্যাচকা টানে কিছুটা কাছে টানলো স্পর্শীকে। গোয়ার্তমি করে বলল, ছাড়বো না। উৎসব ভাই, হাত ছাড়ুন। কি করছেন কি? স্পর্শীর গলা কাঁপছে। অকারণ ভয় এসে জাপটে ধরছে তাকে। ইদানিং লোকটার আচরণ বড্ড অদ্ভুত ঠেকে তার কাছে। কেমন করে যেন তাকায়, অদ্ভুত সব কথা বলে, অধিকার দেখায়। এর কারণ কি স্পর্শী বুঝে না বলেই হয়তো উৎসবের চোয়াল শক্ত হলো। ধমকে উঠল, কি করছি? কিছু করেছি তোকে? মেরেছি, ধরেছি, ছুঁয়েছি, না কিছু মুখেছি? কোনটা? স্পর্শীর ভয় গাঢ় হলো। উৎসবের মুখে এমন অসংলগ্ন কথা আগে কখনো শোনেনি সে। আজই প্রথম। অবাক হবে নাকি রাগ দেখাবে, সে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেল। কেবল ছাড়া পেতে মরিয়া হলো। রুদ্ধ কণ্ঠে উচ্চারণ করলো, উৎসব ভাই, হাত ছাড়ুন, ভালো লাগছে না আমার। ভাইয়া প্লিজ। পুরো কথাটা বলার আগেই ধমকে উঠল উৎসব। চুপ, একদম চুপ। কিসের ভাই? কে ভাই? স্বামী হই তোর, স্বামী ডাক। স্পর্শীর মস্তিষ্ক তালগোল পাকিয়ে ফেলেছে। কি বলল উৎসব তাকে? স্বামী? স্বামী মানে? কি বললো এটা? উৎসব নিজের মাঝে নেই। জ্বরে তার শরীরের শিরা উপশিরায় বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। হুঁশ হারিয়ে কি করছে, কি বলছে, বিন্দুমাত্র ধারণা নেই তার। উৎসবের জ্বর উড়ে গিয়ে হুট করেই যেন তার মাঝে ঐশ্বরিক শক্তি এসে ভর করলো। চট করে উঠে বসলো, স্পর্শীকে ফেলে দিল বিছানায়। হকচকিয়ে গেল স্পর্শী। হৃৎপিণ্ড লাফিয়ে উঠল অজানা আতঙ্কে। অন্ধকার হয়ে এলো দু চোখ। উৎসব যেন আজ এক আলাদা উৎসবে মেতে উঠেছে। হাতের ব্যান্ডেজ খুলে চড়া হলো স্পর্শীর উপর। হাত বাড়িয়ে ছুঁয়ে দিল কপালে, গালে লেপটে থাকা এলোমেলো চুলগুলো। স্পর্শীর নরম গালে নিজের উষ্ণ হাত রেখে অস্থির চিত্তে আওড়ালো, বউ, সোনা বউ আমার, আমার সুখ পাখি, বড় হয়েছিস না তুই?
হয়েছিস তো, অনেক বড় হয়েছিস। এবার একটু বোঝ আমায়, একটু তাকিয়ে দেখ আমায়, একটু দেখ না সোনা। স্পর্শীর শরীর গুলিয়ে আসছে, রাগে ভয়ে থরথর করে কাঁপছে গোটা শরীর। শব্দ করে কেঁদে উঠল সে। উৎসব ভাই, ছাড়ুন আমাকে, আমি চলে যাব, অনেক দূরে চলে যাব। আপনার আদরে ভাগ বসাবো না আমি, আর নেব না কারো আদর। ছেড়ে দিন আমাকে, এত বড় ক্ষতি করবেন না। উৎসবের কানে গেল না কিচ্ছুটি। নিজের উন্মুক্ত বুকের ভর ছাড়লো স্পর্শীর ছোট্ট দেহের উপর। গালে হাত রাখলো, উন্মাদের গালে হাত রেখে উন্মাদের মতো চুমু খেলো তার গোটা মুখে। বিড়বিড় করে আওড়ালো একটি বাক্য, আমার সোনা বউ, আমার সুখ পাখি। ঘৃণা আর অসহায়ত্বের মিশ্রণে সে একদলা থুতু জমলো মুখে। পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। কি করবে সে? চিৎকার করবে? এতে যে বাড়ির মান সম্মান নষ্ট হবে। একদিকে নিজের মান ইজ্জত, অন্যদিকে বাড়ির লোক। কোন কুলে দাঁড়াবে সে? হঠাৎ এমন সময় শব্দ করে বিদ্যুৎ চমকালো। সাথে সাথেই বিচ্ছিন্ন হলো বিদ্যুৎ। প্রকৃতিও যেন সায় জানাচ্ছে, উস্কে দিচ্ছে উৎসবকে। ঝড়ের তোড়ে এলোমেলো গোটা পরিবেশ। স্পর্শীর কান্নার শব্দ, আকুতি কেউ শুনছে না এর মাঝে। উৎসব মুখ ডোবালো স্পর্শীর গলায়, ছোট ছোট করে চুমু খেলো সেথায়। স্পর্শী কেঁদেই চলেছে। সে পারছে না কোনো মতে উৎসবকে ছাড়াতে। উৎসবের হাত দুটো গাল ছেড়ে নিচে নামতে নিলেই হাত ধরে ফেললো স্পর্শী। অনুনয় বিনয় করলো, ভাইয়া, দোহাই লাগে, আপনার পায়ে পড়ি, এত বড় সর্বনাশ করবেন না আমার। মরা ছাড়া যে গতি থাকবে না আমার। উৎসবের কানে কি আদৌ গেল সে কথা জানা নেই। সে নিজের কাজে ব্যস্ত। হাত নামিয়ে স্পর্শীর নারিকায় বাঁকানো কোমরে হাত রাখলো। মুখ উঠিয়ে ঠোঁট ডুবিয়ে দিল স্পর্শীর ঠোঁটে। স্পর্শীর ছটফটানি কমে গেল। হুট করে থেমে গেল কান্না। আবারও শব্দ করে আকাশে বিদ্যুৎ চমকালো। সেই শব্দে ঘোর কাটলো উৎসবের। নিজের পরিস্থিতি বুঝে উঠতেই ছিটকে সরে গেল। মাথা চেপে বসে রইল বিছানায়। সশব্দে উচ্চারণ করলো, ওহ খোদা। সব উৎসব স্থির হলো। মাথাটা ছিঁড়ে যাচ্ছে তার। কোনো রকম ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে দেখলো স্পর্শীর অচেতন মুখটা। ভয়ে জ্ঞান হারিয়েছে মেয়েটা। উৎসব চটজলদি পানি এনে ছিটিয়ে দিল স্পর্শীর মুখে। লাগাতার একই কাজ করার পর স্পর্শীর জ্ঞান ফিরল। ব্যাকুল হৃদয়টা ছুটলো তার দিকে। উৎসব হাত বাড়িয়ে গাল ছুঁলো স্পর্শীর। স্পর্শী ভয়ে গুটিয়ে গেল, পিছিয়ে গেল, ছিটকে গেল। কান্নারত স্বরে বলল, উৎসব ভাই, দয়া করে আমার ক্ষতি করবেন না। আমি গলা ছুঁয়ে বলছি, আমি চলে যাব, আর কখনো এমুখ হব না। উৎসব ভাই, দয়া করে ক্ষতি করবেন না আমার। আমি এই গলা ছুঁয়ে বলছি, আমি চলে যাব, আর কখনো এই মুখ হব না। উৎসবের মাথা কাজ করছে না। তার স্পর্শী, তার সুখ পাখি তাকে ভয় পাচ্ছে। তাকে দেখে আতঙ্কিত হয়ে পিছু সরে যাচ্ছে। এটা কি করলো উৎসব? কি করে করলো? নিজেকে নিজেরই জুতোপেটা করতে ইচ্ছে করছে তার। উৎসব এগিয়ে গেল, অস্থিরতা নিয়ে মুছে দিল স্পর্শীর চোখের পানি। সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল, কাঁদে না সোনা, ভয় পাই না, আমি কিছু করব না তোর। স্পর্শী, এই পাখি, তাকা আমার দিকে, আমি কানে ধরছি, পায়ে ধরছি, ভয় করিস না, একটু দেখ, আমি তো শুধু। কথাগুলো গুলিয়ে আসছে উৎসবের। কি রেখে কি বলছে কিছুই বুঝতে পারছে না। স্পর্শী এখনো ভয়ে গুটিয়ে আছে, পেছনের দিকে সরে যাচ্ছে। উৎসবের কলিজা ছিঁড়ে যাচ্ছে যেন। সে যত চাই মেয়েটাকে কাছে টানতে, দিন শেষে ঠিকই ততটা দূরে সরে যাচ্ছে মেয়েটা। এমনটা তো হওয়ার কথা ছিল না, একদমই না। নিজেকে কেন নিয়ন্ত্রণে রাখতে পারলো না সে? বড্ড রাগ হচ্ছে উৎসবের। না পেরে বিছানার হেডবোর্ডের উপর আঘাত করলো হাতে। একের পর এক আঘাত করে ক্ষতবিক্ষত করলো হাতটা। তবুও শান্ত হলো না তার মন। সেই রক্তমাখা হাতে সে ছুঁতে নিল স্পর্শীকে। এ পর্যায়ে এসে স্পর্শীর সশব্দে চড় বসিয়ে দিল উৎসবের গালে। বিছানা থেকে নেমে ফুপিয়ে উঠল। ধিক্কার দিয়ে বলল, আপনি একটা অমানুষ, একটা বেয়াদব। সবকিছুর শোধ এভাবে তুললেন উৎসব ভাই? আপনাকে ভাই বলতে ঘৃণা হচ্ছে আমার। আপনার এই মুখ আমি আর কখনো দেখতে চাই না। আর না আমি কখনো আপনার সামনে আসবো। চলে যাব, আমি অনেক দূরে চলে যাব।
আজকে আজকে আপনি আমাকে জাহান্নাম ভরিয়ে আনলেন। উৎসব গালে হাত দিয়ে বসে আছে বিছানায়। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সে স্পর্শীর কান্নারত মুখটার দিকে। স্পর্শী আরো কিছুটা বলতে নিল, তার আগেই উঠে দাঁড়ালো উৎসব। বোঝাতে চাইলো নিজের অবস্থাটা। স্পর্শী, আমার কথাটা শোন। তুই যা ভাবছিস তেমন কিছুই না। আমাকে ক্লিয়ার করতে দে বিষয়টা। কোনো কথা শুনবো না, আর না আমি শুনতে চাই। আপনি এতটা নিচে কি করে নামতে পারলেন? চোখে মুখে তীব্র রাগের প্রকাশ ঘটিয়ে স্পর্শী ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। উৎসব অসহায় দৃষ্টিতে দেখে সেই অগ্নিপিণ্ডর ন্যায় জ্বলন্ত মুখ। অতঃপর ব্যাকুল গলায় বলল, সোনা পাখি, আমার কথাটা শোন। আমি অন্যায় করিনি। হ্যাঁ, আমি নিজের মাঝে ছিলাম না। হুট করে কি হয়ে গেল বুঝতে পারছিলাম না। তবে একটা কথা, তবে আমার কথা শোন। তুই আমার বউ, তাই। আবারও একটা চর বসিয়ে দিল স্পর্শী। সারা জীবন যার সাথে উৎসবের সাপে নেউলের সম্পর্ক, আজ বিনা দ্বিধায় অকপটে তারকে বউ বলছে, আবার চড়াও হচ্ছে, পুরুষত্ব দেখাচ্ছে। ছি! দাঁতের দাঁত চেপে বিড়বিড় করলো, কত বড় খারাপ আপনি! ছি! আমি কালকেই চলে যাব, আর কখনো যেন আপনার এই মুখ আমাকে দেখতে না হয়। উৎসব নিশ্চুপ। তার কোনো কথাই শুনল না স্পর্শী। একটাবার শোনা কি উচিত ছিল না? উৎসব চোখ বন্ধ করে কপাল চেপে ধরল নিজের। অতঃপর অত্যন্ত স্বাভাবিকভাবেই বলল, ভুল করেছি আমি, শাস্তি আমার পাওয়া উচিত। পারলে মাফ করে দিস। চেষ্টা করব এই মুখ যেন আর কখনো তোকে দেখাতে না হয়। পরপর স্পর্শীর পাশ কাটিয়ে বেরিয়ে গেল উৎসব। স্পর্শী ফিরেও তাকালো না। ওড়না দিয়ে মুখ ঢেকে ছুটে চলে গেল নিজের ঘরে। দুজনের পথ যেখানে দুদিকে, সেখানে গন্তব্য মিলবে কি করে?